তেলেঙ্গানার একটি ছোট্ট গ্রামে হঠাৎ করে কয়েকটি খুনের ঘটনা ঘটে। এই খুনগুলোর শিকার হয় নতুন বিবাহিত মহিলারা। ফুলশয্যার পরের দিনই রহস্যজনকভাবে জঙ্গলে তাদের লাশ পাওয়া যায়। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু শুরুতে কিছুই বুঝতে পারে না। অনুদীপ নামের একজন নতুন পুলিশ অফিসার কেসটি গুরুত্ব সহকারে নিলে ধীরে ধীরে কিছু সূত্র পাওয়া যায়, কিন্তু সেই সূত্র ধরেও খুনিকে ধরা যাচ্ছে না। শেষ পর্যন্ত অনুদীপ এমন চাল চালে যাতে তার নিজের স্ত্রী পড়ে যায় খুনির খপ্পরে। শেষে যখন খুনির আসল পরিচয় জানা যায়, তখন সবাই একেবারে অবাক হয়ে যায়, কারণ খুনি ছিল খুব কাছেরই কেউ। কিন্তু তবুও পুলিশ খুনিকে ধরতে পারে না। তাহলে কে এই খুনি, আর সে কেনই বা ফুলশয্যার পরের দিনই নতুন বউদের খুন করছে? এর পেছনে তার আসল উদ্দেশ্যটাই বা কি? এসবই আমরা জানতে পারবো আজকের মুভির গল্পে। আজ এক্সপ্লেন করছি একটি তেলেগু ক্রাইম থ্রিলার মুভি যার নাম ওডেলা রেলওয়ে স্টেশন। আশা করছি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের ভিডিও। মুভির শুরুতেই আমরা ভারতের তেলেঙ্গানা রাজ্যের ওডেলা নামক একটি গ্রাম দেখতে পাই। একটি মেয়ে সারা শরীরে কাদামাখা অবস্থায় হাতে একটা মানুষের কাটা মাথা নিয়ে রেল লাইন ধরে এগিয়ে আসছে। মেয়েটা এই অবস্থায় রেল লাইনের পাশে থাকা পুলিশ স্টেশনে আসে। সব পুলিশেরা এমন ভয়াবহ দৃশ্য দেখে একেবারে ঘাবড়ে যায়। সবাই ভয়ে নিজের নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটা ভেতরে ঢুকে এসআই এর টেবিলের ওপর কাটা মাথাটা রেখে দেয়। কিছুক্ষণ পর পুলিশ গ্রামের একটা পরিত্যক্ত কুয়ার ভেতর থেকে কাটা মাথার বাকি দেহটা উদ্ধার করে। এবার কে এই মহিলা, আর তার হাতে কাটা মাথাই বা এলো কি করে, সেটা জানতে হলে আমাদের চলে যেতে হবে ৩ মাস আগের সময়ে। অনুদীপ নামের একটি ছেলে সম্প্রতি আইপিএস অফিসার হয়েছে। এবার ৩ মাসের ট্রেনিং করার জন্য তার ওডেলা থানায় পোস্টিং হয়। ট্রেনিংয়ে যাওয়ার আগে অনুদীপ তার গার্লফ্রেন্ড পূজাকে এই কথাটা জানালে পূজাও তার সাথে ওডেলা গ্রামে যেতে চায়। তবে গ্রামটা অনেক ব্যাকওয়ার্ড জায়গায় হওয়ায় অনুদীপ তাকে সাথে নিতে চায় না। ওডেলা হলো তেলেঙ্গানা রাজ্যের একটা ছোট্ট গ্রাম। সেখানে সব মিলিয়ে মাত্র ৬,০০০-এর কিছু বেশি মানুষ বাস করে। সেই গ্রামে গতকাল ভেঙ্কাট ও মাধবীর বিয়ে হয়েছে। পরের দিন সকালে ভেঙ্কাট গ্রামের একটা ফটোগ্রাফার সাম্বার সাথে বসে তাদের বিয়ের ছবিগুলো দেখছিল। নতুন বিবাহিতা মাধবী ঘরের বাইরে এলে সাম্বা বেশ অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। ভেঙ্কাটের পাশের বাড়িতে এক দম্পতি থাকে। মেয়েটার নাম রাধা ও তার স্বামী থিরুপতি। রাধা সকালে উঠেই থিরুপতিকে ঝাড়ু দিয়ে পেটাতে শুরু করে, কারণ সে গতকাল ভেঙ্কাটের বিয়েতে প্রচুর মদ খেয়ে মাতাল হয়ে রান্নার চুলার ভেতরে বাথরুম করে রেখেছে। তাই রাধা রাগে থিরুপতিকে পেটাচ্ছে। আসলে থিরুপতি প্রতিদিনই মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফেরে। তার এই মদ খাওয়ার অভ্যাসে রাধা খুবই বিরক্ত। তখনই সেখানে পঞ্চায়েত প্রধান প্রশান্ত আসে। প্রশান্ত থিরুপতিকে বলে, প্রতিদিন বউয়ের হাতে মার খেতে তোর লজ্জা করে না? এর থেকে তো মদ খাওয়াটা ছেড়ে দিতে পারিস। তবে তিরুপতি উল্টো তাকে বলে, আপনি যেদিন পঞ্চায়েত নির্বাচনে হেরে যাবেন সেদিনই আমি মদ খাওয়া ছেড়ে দেব। আসলে গ্রামের নির্বাচনে প্রশান্তের কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না। সে একা একাই নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়। তাই তিরুপতি জানে প্রশান্ত কোনোদিনও নির্বাচনে হারবে না, আর তাকেও মদ খাওয়া ছাড়তে হবে না। রাধা ও তিরুপতি ধোপার কাজ করে সংসার চালায়। প্রশান্তের কাপড় ধোয়ার সময় পকেটে ২০০ টাকা পেয়ে রাধা প্রশান্তকে টাকাটা ফিরিয়ে দেয়। এতে প্রশান্ত খুবই খুশি হয়ে রাধাকে বলে, গ্রামে একমাত্র তুমি আছো যে সৎ আর যার আত্মসম্মান আছে। অন্য কেউ হলে টাকাটা ফেরতই দিত না। রাধা বলে, আমাকে শুধু আমার পরিশ্রমে টাকা দিন দাদা, আপনার টাকা আমি কেন রাখবো? রাধার কথায় প্রশান্ত খুবই খুশি হয়ে তাকে অনেক আশীর্বাদ করে। সেদিন রাতে কয়েকটা ছেলে জঙ্গলে বসে মদ খাচ্ছে। তাদের মধ্যে বিবেক নামের একটা ছেলে ফোনে মাধবীর ছবির দিকে তাকিয়ে থাকে। আসলে মাধবী ও বিবেকের অনেক দিনের সম্পর্ক ছিল। মাধবীর বিয়ে হয়ে যাওয়ায় সে খুবই কষ্ট পেয়েছে। সে কিছুতেই মেনে নিতে পারছে না মাধবী এখন অন্য আরেকজনের স্ত্রী।
তার এক বন্ধু বলে, আমি তো তোকে আগেই বলেছিলাম ওর সাথে একবার শারীরিক সম্পর্ক কর, তাহলেই হয়ে যেত। তবে বিবেক বলে, আমার আর মাধবীর ভালোবাসা খুবই পবিত্র, আমি এমন কিছুই করব না। বন্ধুরা বলে, তাহলে ওকে ভুলে যা আর মদ খা। তবে বিবেক কিছুতেই শান্ত হতে পারছে না। সে প্রচুর মদ খেয়ে মাতাল হয়ে বলে, আজ রাতে তাকে কিছু একটা করতেই হবে। পরের দিন সকালে মাধবীদের বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। একজন গ্রামবাসী এসে খবর দেয় মাধবীর মৃতদেহ জঙ্গলে পড়ে আছে। এটা শুনে মাধবীর স্বামীসহ আশেপাশের সবাই দৌড়ে জঙ্গলে যায়। খবরটা পেয়ে অনুদীপ পুলিশের টিম নিয়ে মার্ডার স্পটে চলে আসে। তারা ব্রিজের নিচে একটা পাইপের মধ্যে মাধবীর লাশ দেখতে পায়। মৃতদেহটা দেখেই অনুদীপ বুঝতে পারে কেউ মাধবীকে নৃশংসভাবে ধর্ষণ করেছে এবং তারপর ধারালো কিছু দিয়ে তাকে হত্যা করেছে। সে পাইপের আশেপাশে সার্চ করে একটা জুতার ছাপও খুঁজে পায়। সেটা দেখে অনুদীপ ধারণা করে খুনির উচ্চতা 5.5 থেকে 6 ফুটের মতো হবে। এরপর পুলিশ মাধবীর লাশটা পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয়। এদিকে পুলিশ প্রাথমিকভাবে মাধবীর স্বামী ভেঙ্কট ও শ্বশুরকে সন্দেহ করে তাদেরকে ধরে নিয়ে আসে। ভেঙ্কট অনুদীপকে বলে, আমি আমার স্ত্রীকে মারিনি স্যার। বিবেক নামের একটা ছেলে মাধবীকে পছন্দ করত এবং তাকে বিয়ে করতে চেয়েছিল। এটা নিশ্চয়ই ওই বিবেকেরই কাজ। সে আমার আর মাধবীর এঙ্গেজমেন্টের পর আমাকে মারার হুমকিও দিয়েছিল। এটা শুনে পুলিশ বিবেককে থানায় ধরে আনে। তার শরীরে এম লেখা একটা ট্যাটুও আছে, যেটা দেখে অনুদীপ বুঝতে পারে এই এম বলতে মাধবীকে বোঝানো হয়। এরপর পুলিশের এসআই বিবেককে খুব মারধর করলে এক পর্যায়ে যন্ত্রণা সহ্য করতে না পেরে বিবেক স্বীকার করে সেই মাধবীকে খুন করেছে। অন্যদিকে রাধা তিরুপতিকে নিয়ে একজন পল্লী চিকিৎসকের কাছে আসে। আসলে তাদের অনেক বছর আগে বিয়ে হলেও এখনো কোনো বাচ্চা হয়নি। রাধা একটা বাচ্চার জন্য খুবই মরিয়া হয়ে উঠেছে। ডাক্তার জানতে চায় তাদের সেক্সুয়াল লাইফ কেমন। তিরুপতি কিছু বলতেই যাবে, তখনই রাধা তাকে থামিয়ে বলে তিরুপতির অনেক দুর্বলতা আছে। এটা শুনে ডাক্তার তিরুপতিকে কিছু গাছের শিকড় আর কয়েকটা ওষুধ দিয়ে বলে, এগুলো খেলেই তিরুপতির শরীরে শক্তি ফিরে আসবে আর তাদের বাচ্চাও হবে। এদিকে নিজের অপরাধ স্বীকার করার পর এসআই বিবেককে কোর্টে নিয়ে যাচ্ছে। তখনই বিবেক অনুদীপের পা জড়িয়ে ধরে বলে, স্যার আমাকে বাঁচান, আমি কিছু করিনি, শুধুমাত্র মার খাওয়ার ভয়ে আমি খুনের কথা স্বীকার করেছিলাম। আমি তো মাধবীকে ভালোবাসতাম, ওকে আমি কেন মারতে যাব। তখন অনুদীপ বিবেকের দিকে একটা জলের বোতল ছুঁড়ে মারলে বিবেক বাঁ হাতে বোতলটা ধরে ফেলে। এটা দেখে অনুদীপ কনস্টেবলকে বলে বিবেককে ছেড়ে দিন, ও খুন করেনি। কিন্তু এসআই রেগে গিয়ে অনুদীপকে বলে, স্যার আপনি অনেক শিক্ষিত হতে পারেন, কিন্তু আপনার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি। আমি নিশ্চিত ওই খুন করেছে। বিবেক নিজের মুখেই স্বীকার করেছে সেই মাধবীকে মেরেছে। তাহলে আপনি সেটা অস্বীকার করছেন কেন? এবার অনুদীপ সব প্রমাণ দেখিয়ে বলে, ভিকটিমের শরীরে মারের চিহ্ন থেকে বোঝা যাচ্ছে খুনি একজন ডানহাতি, কিন্তু বিবেক বাঁ হাতি। আর ঘটনাস্থলে যে জুতার ছাপ পাওয়া গেছে সেটা 10 নাম্বার জুতা। বিবেকের জুতার সাইজ 8। সবথেকে গুরুত্বপূর্ণ, ভিকটিমের শরীরে পাওয়া সিমেন্ট টেস্ট করে জানা যায় খুনির বয়স 30 বা তার বেশি হবে, কিন্তু বিবেকের বয়স তো 25ই হয়নি। এসব থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে বিবেক খুন করেনি। তাই বাধ্য হয়ে এসআই বিবেককে ছেড়ে দেয়। তখনই থানায় খবর আসে ওয়ার্ড মেম্বারের সদ্য বিবাহিতা মেয়েকে কেউ খুন করে জঙ্গলে লাশ ফেলে রেখেছে। অনুদীপ তখনই পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। মেয়েটার বাবা মার থেকে জানা যায় 2 দিন আগেই মেয়েটার বিয়ে হয়েছিল। মাধবীর মতোই ফুলশয্যার পরের দিনই তাকে খুন করা হয়েছে। অনুদীপ মৃতদেহ পরীক্ষা করে দেখে এই মেয়েটার শরীরেও ঠিক মাধবীর মতো একই রকমের আঘাতের চিহ্ন আছে। খুনের প্যাটার্ন ও সময় সবকিছু ভালো করে চেক করে অনুদীপ বলে, দুটো খুন একই ব্যক্তি করেছে। এটা সিরিয়াল রেপ ও মার্ডার কেস। কিন্তু এসআই তার কথা একেবারেই মানতে চায় না। সে বলে, এত ছোট গ্রামে সিরিয়াল কিলার আসবে কোত্থেকে? এগুলো বিচ্ছিন্ন খুনের ঘটনা। এটা বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়।
তাই তখন আর পুলিশ ঘটনাস্থল থেকে কোনো প্রমাণ সংগ্রহ করতে পারে না। রাতে অনুদীপ আবারও মার্ডার স্পটে আসে। সেখানে সে একটা ফোন খুঁজে পায়, তবে ফোনে চার্জ না থাকায় ফোনটা বন্ধ ছিল। তাই সে থানায় ফিরে এসে সেটা চার্জে দেয়। এরপর ফোনটা অন করে মেসেজ, কল লিস্ট সব চেক করে দেখে। গ্যালারি ওপেন করতেই সে একটা ভিডিও দেখতে পায়, তবে ভিডিওতে কাউকে দেখা যাচ্ছে না, শুধু কথা শোনা যাচ্ছে। তারা শুনতে পায় কেউ একজন একটা মেয়েকে ধরে এনে খুব টর্চার করছে। লোকটা ধমক দিয়ে মেয়েটাকে তার ফুলশয্যা রাতের কথা জিজ্ঞেস করে। মেয়েটা খুবই ভয় পেয়ে কাঁদতে কাঁদতে ফুলশয্যা রাতে কি কি হয়েছে, তার স্বামী তাকে কিভাবে টাচ করেছে সব বলে। এরপর লোকটা মেয়েটাকে ঠিক সেইভাবেই ধর্ষণ করে। মেয়েটা বাঁচার জন্য চিৎকার করছে, কিন্তু লোকটা মেয়েটাকে ধর্ষণ করার পর মেরে ফেলে। সবকিছু শুনে অনুদীপের একেবারে মাথা খারাপ হয়ে যায়। পুলিশ এবার খুনির একটা ক্লু পেয়েছে। ভিডিওতে থাকা খুনির ভয়েস দিয়ে এবার তাকে খুঁজতে হবে। লোকটা কে আর কেনই বা খুন করছে সেই ব্যাপারে কিছু জানতে না পেরে অনুদীপ বেশ হতাশ হয়ে পড়ে। তবে থেমে থাকার মানুষ সে নয়। পরের দিন তিরুপতির ছোট ভাই চান্দু তার বন্ধু সাম্বাকে কল করে বলে, ভাই এসব ভিডিও তুই কোথায় পাস? আমাকে পাঠা, আমিও দেখব। সাম্বা বলে, পাঠাচ্ছি, তবে অন্য কেউ দেখার আগে ডিলিট করে দিস। তখনই চান্দু দেখে তার বৌদি রাধা স্নানে যাচ্ছে। চান্দু সাম্বাকে বলে, তুই ফোন রাখ, বৌদি স্নান করতে যাচ্ছে। সাম্বা বলে, ঠিক আছে, এনজয় কর। এবার চান্দু চুপি চুপি বাথরুমের দরজার ছিদ্র দিয়ে রাধার স্নান করা দেখে। সে ফোনে রেকর্ড করতে যাবে, তখনই একজন মহিলা এসে বলে, চান্দু এখানে বসে বসে কি করছিস? চান্দু ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সাম্বা তখন বাজারে দোকানের সামনে বসে আছে। একটা মেয়ে তার সামনে দিয়ে যেতে সে মেয়েটার ভিডিও করতে থাকে। অন্যদিকে পুলিশ খুনির যে ভয়েসটা পাওয়া গেছে সেটা সবাইকে শুনিয়ে জিজ্ঞেস করে কেউ এই ভয়েসটা চিনতে পারছে কিনা। গ্রামের প্রতিটা মানুষকে জিজ্ঞেস করা হলেও কেউ ভয়েসটা কার সেটা ঠিক করে বলতে পারে না। তবে সেটা যখন তিরুপতিকে শোনানো হয়, কিছুক্ষণ চিন্তা করে তিরুপতি চান্দুকে ডেকে বলে, দেখ তো, এটা তো সাম্বার গলার মতো শোনাচ্ছে। ও প্রায়ই এরকম বাজে শব্দ ব্যবহার করে। তবে চান্দু বলে, আরে না, সাম্বা এমনটা করতেই পারে না। কিন্তু তিরুপতির কথা মতো পুলিশ সাম্বাকে ধরে থানায় আনে। মারধর করে তাকে অনেকবার জিজ্ঞাসাবাদ করা হলেও সাম্বা প্রতিবারই বলে যে সে নির্দোষ। অ্যাডভান্স সফটওয়্যার দিয়ে ভিডিওর ভয়েসের সাথে সাম্বার ভয়েস ম্যাচ করা হলে দেখা যায় খুনির ভয়েসের সাথে তার ভয়েস মিলছে না। সেই সময় সাম্বার উকিল এসে জানায়, যেদিন মেয়েটার খুন হয়েছে সেদিন সাম্বা পাশের গ্রামে বিয়ের ফটোগ্রাফি করতে গিয়েছিল। তাই কোনো প্রমাণ না থাকায় পুলিশ সাম্বাকে ছেড়ে দেয়। এবার অনুদীপ আরও বেশি হতাশ হয়ে পড়ে, কারণ খুনির যে একটা ক্লু পাওয়া গেছে তাতেও বিশেষ কোনো লাভ হয়নি। ওপর থেকে কেসটা সমাধান করার জন্য অনেক চাপ আসতে থাকে, কিন্তু কোনো প্রমাণ ছাড়া তারা কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছে না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন পার হয়ে যায়। এসআইকে খুব চিন্তিত দেখে অনুদীপ তাকে বলে, শুধু শুধু এত চিন্তা করে কোনো লাভ হবে না, খুনিকে খুঁজে বের করুন, তাহলেই তো হয়। তবে অনুদীপ ট্রেনিংয়ে এসেও তার সব কাজে নাক গলাচ্ছে দেখে এসআই অনুদীপের ওপর খুবই বিরক্ত হয়ে পড়েছে। এসআই রেগে গিয়ে বলে, স্যার আপনি পরীক্ষায় পাশ করেছেন ঠিকই, কিন্তু খুনিকে ধরা আর পরীক্ষায় পাশ করা এক কথা নয়, তাই আমাকে বেশি জ্ঞান দেবেন না। অনুদীপ বলে, এখন টেকনোলজি অনেক উন্নত হয়েছে, গ্রামের সবার ডিএনএ টেস্ট করালেই খুনিকে পাওয়া যেতে পারে। এসআই বলে, মুখে বলাটা খুবই সহজ, এর আগেও একটা রেপ কেসের ডিএনএ টেস্ট করাতে দিয়েছিলাম, কিন্তু রিপোর্ট এসেছে 6 মাস পরে। অনুদীপ বলে, আমার জানাশোনা কিছু জায়গা আছে যেখানে দিলে 4-5 দিনের মধ্যেই রিপোর্ট চলে আসবে। এসআই আবারও বলে, গ্রামের এতগুলো মানুষের ডিএনএ টেস্ট করা কি সম্ভব নাকি? অনুদীপ বোর্ডে একটা হিসাব লিখে বলে, গ্রামে 6,000 মানুষ থাকলেও 25 থেকে 30 বছর বয়সী পুরুষের সংখ্যা খুব একটা বেশি হবে না। তাদের মধ্যে যাদের উচ্চতা 5.5 থেকে 6 ফুট আর জুতার সাইজ 10, তাদের সংখ্যা খুবই কম। এই কয়েকজন মানুষের ডিএনএ টেস্ট করালেই আমরা ঠিক কোনো না কোনো ক্লু পেয়ে যাব। অনুদীপের কথা মতো এই সব বৈশিষ্ট্যের সাথে মিল আছে এমন 25 জনের ডিএনএ স্যাম্পল নিয়ে সেগুলো টেস্ট করতে পাঠানো হয়। টেস্টের রেজাল্ট আসতে 10 দিন সময় লাগবে, তাই এই 10 দিন তাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। অনুদীপ বলে, এখন আমাদের খেয়াল রাখতে হবে গ্রামে যেন আর এই ধরনের ঘটনা না ঘটে। চারিদিকে পুলিশের নজরদারি বাড়াতে হবে।
তবে এরই মধ্যে পঞ্চায়েত প্রধান প্রশান্ত থানায় এসে জানায় দুদিন পর তার মেয়ের বিয়ে, তাই সে এসআইকে বিয়ের নিমন্ত্রণ দিতে এসেছে। বিয়ের কথা শুনে অনুদীপ বলে, এখন গ্রামে নতুন বিবাহিত মেয়েদের খুনের ঘটনা ঘটছে। এই মুহূর্তে আপনার মেয়ের বিয়ে দেওয়াটা একদম ঠিক হবে না। যতদিন কেসটা সমাধান না হচ্ছে ততদিন মেয়ের বিয়েটা স্থগিত রাখুন। তবে প্রশান্ত খুবই অহংকার করে বলে, গ্রামে বাকি মেয়েদের সাথে তুমি আমার মেয়ের তুলনা করছো? আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাবে এমন সাহস কার আছে? একটা সামান্য খুনির ভয়ে আমি মেয়ের বিয়ে পিছিয়ে দেব এমন ভীতু এই প্রশান্ত নয়। এসব বলে প্রশান্ত রাগে গজগজ করতে করতে থানা থেকে বাড়ি ফিরে এসে মেয়ের বিয়ের প্রস্তুতি শুরু করে। দুদিন পর অনেক ধুমধাম করে প্রশান্তের মেয়ে প্রিয়ার বিয়ে হয়ে যায়। গ্রামের সবাই নাচ গান করে বিয়েতে অনেক আনন্দ করে। এদিকে রাধা এসে দেখে তিরুপতি লুকিয়ে লুকিয়ে মদ খাচ্ছে। রাধার কাছে ঝাড়ি খাওয়ার ভয়ে তিরুপতি ভিড়ের মধ্যে ঢুকে নাচতে শুরু করে। ফুলশয্যার রাতে রাধা প্রিয়াকে সাজিয়ে দিচ্ছে আর সাম্বা এসে প্রিয়ার ছবি তুলছে। তবে দেখা যায় ছবি তোলার বাহানায় সে অন্য অ্যাঙ্গেলে প্রিয়ার আপত্তিকর কিছু ছবি তুলে রাখে। ফুলশয্যার রাতে যাতে কোনো সমস্যা না হয় তাই দুজন পুলিশকে প্রশান্তের বাড়ির সামনে পাহারায় রাখা হয়। অনুদীপ তাদের করার নির্দেশ দেয় সারা রাত তারা যেন অনুদীপকে প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকে। সেদিন ফুলশয্যার রাতটা কোনো রকম ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে পার হয়। অনুদীপ সারা রাত ধরে পাহারায় থাকা পুলিশদের সাথে যোগাযোগ রেখেছে। পরদিন সকালে প্রিয়া তার বান্ধবীকে রেল স্টেশনে এগিয়ে দিতে চায়। পাহারায় থাকা পুলিশ অনুদীপকে সেটা জানালে অনুদীপ তাদের প্রিয়াকে ফলো করতে বলে। পুলিশ প্রিয়ার পিছু পিছু রেল স্টেশনে এসে দূর থেকে প্রিয়া ও তার বান্ধবীর ওপর নজর রাখছে। কিছুক্ষণ পর একটা মালবাহী ট্রেন এলে প্রিয়ারা কিছু সময়ের জন্য আড়াল হয়ে যায়। তবে ট্রেনটা চলে যেতেই পুলিশ দেখে প্রিয়া আর সেখানে নেই। তার বান্ধবী অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে। তারা সাথে সাথে বিষয়টা অনুদীপকে জানায় এবং স্টেশনের আশেপাশে প্রিয়াকে খুঁজতে থাকে। এদিকে খুনি প্রিয়াকে কিডন্যাপ করে একটা ভুট্টা খেতে নিয়ে এসেছে। সে চাদর দিয়ে তার মুখ সহ পুরো শরীর ঢেকে রেখেছে। প্রিয়ার জ্ঞান ফিরে আসার পর সে খুনির চেহারা দেখে একেবারে অবাক হয়ে যায়। সে খুনিকে চিনতে পেরে বলে, তাহলে তুমি এতদিন মেয়েদের খুন করেছো? আমাকে এখনই ছেড়ে দাও, না হলে আমার বাবা তোমাকে মেরে ফেলবে। কিন্তু খুনি প্রিয়াকে ভয় দেখিয়ে জিজ্ঞেস করে, তোর ফুলশয্যার রাতে কি কি হয়েছে সেটা আমাকে বল, না বললে তোকে মেরে এখানেই পুঁতে ফেলবো। এদিকে পুলিশ প্রিয়াকে খুঁজতে খুঁজতে ভুট্টা খেতে চলে এসেছে। প্রিয়া ভয়ে গতরাতে সব কথা বলতে থাকে আর খুনি ঠিক সেইভাবে প্রিয়াকে ধর্ষণ করে। প্রিয়ার চিৎকার শুনে পুলিশ সেদিকেই এগিয়ে আসছে। ততক্ষণে খুনি প্রিয়ার গলা চেপে ধরে আর প্রিয়ার মুখে রক্ত উঠে সে মারা যায়। পুলিশ এসে খুনিকে ধরার চেষ্টা করলে খুনি তাদেরকে পাথর মেরে পালিয়ে যায়। তখনই সেখানে অনুদীপ এসে খুনির দিকে গুলি ছুড়তে থাকে। তবে গুলি খুনির গায়ে লাগে না। অনুদীপ খুনির পেছনে দৌড়াতে দৌড়াতে একসময় হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। তবুও সে বড় একটা পাথর দিয়ে খুনির দিকে ঢিল ছুড়লে পাথরটা খুনির মুখে লেগে মুখ ফেটে যায় আর খুনি নিচে পড়ে যায়। অনুদীপ কাছে গিয়ে মুখ থেকে চাদর সরাতেই দেখে খুনি আর কেউ নয়, সে হলো তিরুপতির ছোট ভাই চান্দু। অনুদীপ চান্দুকে ধরে মারতে থাকলে চান্দু বলে, আমি তো পাম্প সেট করতে এসেছি, আপনি আমাকে মারছেন কেন স্যার? আমি কিছু করিনি। তবে অনুদীপ তাকে মারতে মারতে থানায় ধরে আনে। পুলিশ চান্দুকে উল্টো করে বেঁধে প্রচণ্ড পেটাতে থাকে। তবে চান্দু বারবারই বলছে সে কিছুই করেনি, সে নির্দোষ। এদিকে প্রশান্ত এই খবরটা জানতে পেরে তখনই থানায় আসে। সে এসআই এর সামনে 10 লক্ষ টাকার বান্ডিল ছুড়ে দিয়ে বলে পুলিশ যেন চান্দুকে তার হাতে তুলে দেয়। সে নিজের হাতে মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। টাকার লোভে এসআই চান্দুকে প্রশান্তের গুন্ডাদের কাছে দিয়ে দেয়। কিছুক্ষণ পর অনুদীপ থানায় ফিরে দেখে চান্দু সেখানে নেই। এতে অনুদীপ এসআই এর ওপর ভীষণ ক্ষেপে গিয়ে তার সাথে খুবই রাগারাগি করে। তবে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যাওয়ার সাহস কারও ছিল না। তাই অনুদীপ এসআইয়ের ওপর রেগে গেলেও তার এখানে কিছুই করার নেই। এদিকে চান্দুকে একটা গোডাউনে এনে প্রশান্ত তাকে খুবই টর্চার করতে থাকে। তার মেয়ের শরীরে যেভাবে ক্ষতচিহ্ন ছিল সে ঠিক একইভাবে চান্দুর পুরো শরীরে ছুরি দিয়ে কাটতে থাকে। তবে চান্দুর সেই এক কথা, সে প্রশান্তের মেয়েকে খুন করেনি।
ততক্ষণে রাধা ও তিরুপতি ব্যাপারটা জানতে পেরে থানায় এসে অনুদীপকে বলে, স্যার, আমার ভাই এমনটা করতেই পারে না। ও তো খেতে পাম্প সেট করতে গিয়েছিল। আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। অনুদীপ বলে, আমি জানি তোমরা ভালো লোক, কিন্তু তোমার ভাই চান্দুকে আমরা হাতে নাতে ধরেছি। এখন আমাদের আর কিছুই করার নেই। পঞ্চায়েত প্রধান এসে চান্দুকে নিয়ে গেছে। এটা শুনে রাধা আর তিরুপতি প্রশান্তের কাছে এসে তার পায়ে ধরে খুব কান্নাকাটি করে। তিরুপতি অনুরোধ করে বলে, চান্দু অপরাধ করলে ওকে পুলিশে দিন, সারা জীবনও জেলে পচে মরুক, কিন্তু ওকে এভাবে টর্চার করবেন না। প্রশান্ত খুব কষ্ট পেয়ে বলে, তোমরা দুজন ভালো হতে পারো, কিন্তু চান্দু আমার একমাত্র মেয়েকে মেরেছে। ও আমার মেয়েকে খুব কষ্ট দিয়েছে। আমি নিজের হাতে আমার মেয়েকে পুড়িয়েছি। তাই চান্দুকে এবার আমি নিজের হাতে শাস্তি দেব। ওকেও ঠিক একইভাবে কষ্ট দিয়ে মারব। আমার মেয়ের খুনি বেঁচে থাকবে, এটা আমি কিছুতেই মানতে পারবো না। এবার রাধা ও তিরুপতি গ্রামের সব প্রভাবশালী মানুষদের কাছে গিয়ে হাত জোর করে অনুরোধ করে তারা যেন প্রশান্তকে বুঝিয়ে চান্দুকে ছাড়িয়ে আনে, কিন্তু তাদের কথা কেউই শোনে না। সবাই মেনে নিয়েছে চান্দুই এতদিন মেয়েগুলোকে খুন করেছে, তাই একজন খুনিকে বাঁচাতে কেউ তাদের সাহায্য করতে চায় না। এরপর তারা আর কোনো উপায় না দেখে সাম্বার উকিলের কাছে আসে। তবে উকিল চান্দুকে ছাড়ানোর জন্য 1 লক্ষ টাকা চায়। তাদের কাছে এত টাকা না থাকায় রাধা ও তিরুপতি হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। এভাবেই দুদিন কেটে যাওয়ার পর গ্রামে আরেকটা ঘটনা ঘটে। আরেকজন সদ্য বিবাহিত মেয়ে ফুলশয্যার পরের দিনই খুন হয়ে যায়। অনুদীপ প্রশান্তকে কল করে এই খবরটা জানালে এবার প্রশান্ত বুঝতে পারে চান্দু মেয়েদের খুনের সাথে জড়িত নয়। তাই সে চান্দুর চিকিৎসা করিয়ে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এরপর সে অনুদীপ ও এসআই এর কাছে এসে তাদের সাথে খুব রাগারাগি করতে থাকে। তারা কেন এখনো খুনিকে ধরতে পারছে না। এদিকে অনুদীপও মনে মনে খুবই হতাশ হয়ে পড়েছে, কারণ তাদের কোনো বুদ্ধি কাজে লাগছে না। গ্রামে এত কম মানুষের মধ্যেও তারা এতদিনেও খুনির কোনো ক্লুই বের করতে পারেনি। সেদিন রাতে অনুদীপ এই কেসটা নিয়ে তার গার্লফ্রেন্ড পূজার সাথে আলোচনা করছে। অনুদীপকে এত হতাশ হতে দেখে পূজা তাকে একটা অবাক করা বুদ্ধি দেয়। পূজা বলে, তারা দুজন যদি ওডেলা গ্রামে বিয়ে করে তাহলে খুনি ফুলশয্যার পরের দিন পূজাকেও নিশ্চিত টার্গেট করবে। এই সুযোগে খুনিকে ফাঁদে ফেলা যাবে। খুনি যখন পূজাকে মারতে আসবে তখনই অনুদীপ খুনিকে হাতে নাতে ধরতে পারবে। পূজার কথা শুনে প্রথমে অনুদীপ একদম রাজি হয় না, তবে পূজার জোড়াজুড়ি আর কিছুক্ষণ চিন্তা করে সে ভাবে এটাই খুনিকে ধরার ভালো একটা সুযোগ হতে পারে। তাই প্ল্যান মতো সে লোকাল টিভি চ্যানেলে ঘোষণা করে দেয় কালকেই সে বিয়ে করতে যাচ্ছে। অনুদীপ খুনিকে উদ্দেশ্য করে বলে, আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, যদি তোমার সাহস থাকে তাহলে আমার স্ত্রীকে কিডন্যাপ করে দেখাও, দেখি তোমার কত দম। পরের দিন অনুদীপ আর পূজা গ্রামের মন্দিরে গিয়ে বিয়ে করে। তখনই দেখা যায় সাম্বা দূর থেকে লুকিয়ে পূজার ছবি তুলছে। এরপর সে চান্দুকে কল করে জানায়, আরে ভাই, নতুন পুলিশের বউটা যা সুন্দর দেখতে। চান্দু বলে, ভাই, এসব কথা আর আমাকে বলিস না, আমার এমনিতেই খুব শিক্ষা হয়ে গেছে। বিয়ের পর অনুদীপ পূজাকে নিয়ে পুলিশ কোয়ার্টারে আসে। রাধা বাকি সবাইকে নিয়ে তাদের জন্য ফুলসজ্জার ঘর সাজাচ্ছে। অনুদীপ ঘরে ঢুকতেই দরজায় একটা চিরকুট দেখতে পায়। চিরকুটে খুনি অনুদীপকে হুমকি দিয়েছে। রাধা ভয় পেয়ে বলে, স্যার, আপনি তো বলে দিলেন, কিন্তু এখন যদি ম্যাডামের কিছু হয়ে যায় তাহলে? তিরুপতি বলে, আরে এত চিন্তার কিছু নেই, খুনি স্যারের সাথে পেরেই উঠবে না। সেদিন রাতে তিরুপতি সাম্বা ও চান্দুকে নিয়ে আবারও মদ খেতে বসে। এটা দেখে রাধা রাগারাগি করতে করতে ঘরে চলে যায়। সাম্বা বলে, যাই বলো না কেন, নতুন পুলিশের বউটা যা দেখতে, এতক্ষণে নিশ্চয়ই ওরা অনেক এনজয় করছে। সাম্বার কথা শুনে চান্দু বেশ রাগী ভাব নিয়ে তার দিকে তাকায়। এটা দেখে সাম্বা জিজ্ঞেস করে, তুই আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? তোকে তো ওরা নির্দোষ বলে ছেড়েই দিয়েছে। চান্দু রাগে গজগজ করতে করতে বলে, আমি ওদের কাউকেই ছাড়ব না, প্রতিটা মারের শোধ আমি নেব। এদিকে অনুদীপ আর পূজা অনেক গল্প করছে। তারা দুজনেই পুরনো দিনের স্মৃতি মনে করে খুব ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে রাধাও তার বাড়িতে ঘুমিয়ে পড়েছে। মাঝরাতে ইঁদুরের শব্দে তার ঘুম ভেঙে যায়। সে বিছানা থেকে উঠতেই ওপর থেকে একটা ট্রাঙ্ক নিচে পড়ে সেটা খুলে যায়। রাধা ট্রাঙ্কের ঢাকনা খুলতেই তার ভেতরে মেয়েদের আন্ডারগার্মেন্ট, গয়না, পায়ের নুপুর এসব দেখতে পায়। সবকিছু দেখে রাধার বুকটা একেবারে ধক করে ওঠে। সে মনে
মনে মনে কিছু একটা যেন বুঝতে পারে। গয়নাগুলো নিয়ে সে ঘর থেকে বের হতেই থিরুপতি তাকে থামিয়ে জানতে চায় যে সে এত রাতে কোথায় যাচ্ছে। রাধা বলে সে বাথরুমে যাচ্ছে। এরপর থিরুপতি আবারও ঘুমিয়ে পড়লে রাধা বাড়ি থেকে বেরিয়ে প্রশান্তের কাছে এসে তাকে একটা আংটি দেখায়। প্রশান্ত জানায় এটা তো তার মেয়ে প্রিয়ার আংটি। এরপর রাধা মাধবীর শাশুড়ির কাছে এসে একটা কানের দুল দেখিয়ে জিজ্ঞেস করে, এই দুলটা কি আপনি চেনেন? শাশুড়ি জানায় এটা মাধবীর কানের দুল। খুনের সময় সে এই দুলটাই পরেছিল। এবার রাধা বুঝতে পারে সে যা সন্দেহ করেছিল সেটাই ঠিক। বাড়ি ফিরে রাধা দেখে চান্দু আর তিরুপতি তাদের বিছানায় নেই। তারা কোথায় গেছে কেউ জানে না। রাধা খুব চিন্তায় পড়ে যায় আর তাদেরকে খোঁজার জন্য ফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বারবার অনুদীপকে কল করে কিন্তু অনুদীপ তার কল রিসিভ করছে না। এদিকে প্রায় ভোর হয়ে গেছে। রাধা অনুদীপের কোয়ার্টারের দিকে দৌড়তে থাকে। তখন অনুদীপ ঘরের বাইরে বসে পেপার পড়ছিল। তখনই থিরুপতি তাদের কাপড় নেয়ার জন্য অনুদীপের বাড়িতে আসে। অনুদীপ থিরুপতিকে বলে ঘরে গিয়ে আমাদের কাপড়গুলো নিয়ে এসো। থিরুপতি ঘরে ঢুকে বড় একটা কাপড়ের পোটলা নিয়ে বেরিয়ে আসে। সে পোটলাটা সাইকেলের পেছনে বেঁধে সেখান থেকে চলে যায়। থিরুপতি চলে যাওয়ার কিছুক্ষণ পর সে চার্জে থাকা তার ফোনটা হাতে নিতেই দেখে রাধা তাকে অনেকবার কল করেছে। সে রাধাকে কল ব্যাক করতেই রাধা জিজ্ঞেস করে, স্যার ম্যাডাম কোথায়? অনুদীপ তখনই রুমে গিয়ে দেখে পূজা ঘরের কোথাও নেই। এবার রাধা কাঁদতে কাঁদতে বলে, স্যার এই খুনি আর কেউ নয়, আমার স্বামী থিরুপতি। তার মানে থিরুপতি কাপড়ের পোটলায় ভরে পূজাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। থিরুপতি কাপড় আনতে ঘরে গিয়ে দেখে পূজা ঘুমিয়ে আছে। সে পেছন থেকে পূজার গায়ে হাত দিলে পূজা প্রথমে ভেবেছিল অনুদীপ তার গায়ে হাত দিয়েছে। তবে সে পরে থিরুপতিকে দেখে চিৎকার করতেই যাবে, তখনই থিরুপতি তাকে অজ্ঞান করে কাপড়ের পোটলায় ভরে নিয়ে যায়। তার মানে এতদিন থিরুপতি গ্রামে একটার পর একটা মেয়েকে খুন করেছে। সেদিন ভুট্টা খেতে থিরুপতি প্রশান্তের মেয়েকে খুন করেছিল, কিন্তু পুলিশ ভুল করে খেতে পাম্প সেট করতে আসা চান্দুকে খুনি ভেবেছিল। সব শুনে অনুদীপ গাড়ি নিয়ে তিরুপতিকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে রাধা বাড়ি ফিরে তিরুপতির কাপড় নিয়ে তাদের পোষা কুকুরকে শোকায়। এরপর কুকুরটিকে ছেড়ে দিলে কুকুরটি একদিকে দৌড়তে শুরু করে। রাধাও কুকুরটির পেছনে দৌড়তে দৌড়তে একটা পরিত্যক্ত কুয়ার কাছে চলে আসে। সে তিরুপতির নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু সেখানে কারো কোনো সাড়া শব্দ নেই। রাধা খেয়াল করে কুকুরটি কুয়ার নিচে তাকিয়ে একটানা ঘেউ ঘেউ করেই চলেছে। সে কুয়ার চারপাশে ঘুরতেই দেখে এক কোনায় পাথরের আড়ালে তিরুপতি পূজাকে ধর্ষণ করার চেষ্টা করছে। রাধা চিৎকার করে তিরুপতিকে ডেকে বলে, দয়া করে ম্যাডামকে ছেড়ে দাও, কিন্তু তিরুপতি রাধার কোনো কথাই শোনে না। রাধা চিৎকার করে চারিদিকে তাকিয়ে সাহায্য চাইতে থাকে। এবার তিরুপতি রাধার চিৎকারে বিরক্ত হয়ে ওপরে উঠে আসে। রাধা জানতে চায়, কেন তুমি এসব করছো? কেন তুমি মেয়েগুলোকে খুন করছো? ওরা তোমার কি ক্ষতি করেছে? তিরুপতি এবার রাধার চুলের মুঠি ধরে বলে, তোর কারণেই আমি এসব করছি। এখানেই তিরুপতির কথায় আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। রাধা ও তিরুপতির বিয়েটা পারিবারিকভাবেই ঠিক হয়েছিল। রাধা এই বিয়েতে কিছুতেই রাজি ছিল না, কারণ তিরুপতি মাত্র ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছে। রাধার বাবা 3 মাস আগে মারা যাওয়ায় ক্লাস 11-এ রাধার পড়াশোনা বন্ধ হয়ে যায়। এরপর পরিবারের চাপে তাকে বাধ্য হয়ে তিরুপতিকে বিয়ে করতে হয়েছে। তিরুপতি রাধাকে বিয়ে করে খুব খুশি ছিল, কিন্তু রাধার রাগে ফুলশয্যার রাতে তিরুপতিকে অনেক অপমান করে। তিরুপতি রাধার সাথে ঘনিষ্ঠ হতে গেলে রাধা বলে, তোমার মুখে গন্ধ, তুমি ব্রাশ করো না? এরপর তিরুপতির শরীর থেকেও দুর্গন্ধ আসছে বলে রাধা তিরুপতিকে অপমান করে। সে আরো বলে, গ্রামের সবাই বলাবলি করে তুমি নাকি সব মেয়েদের বোনের মতো দেখো, আর তোমার মধ্যে কোনো পুরুষত্ব নেই। রাধার এসব কথা শুনে তিরুপতি খুবই ঘাবড়ে যায়। সে সরে গিয়ে রাধার পাশে চুপ করে শুয়ে থাকে। এতে রাধাও ব্যাপারটা বুঝতে পেরে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে পড়ে। তিরুপতি বলে, শুধু ফুলশয্যার রাতে নয়, গত 10 বছর ধরে তুমি সব সময় আমাকে উঠতে বসতে অনেক অপমান করেছ। আমি চুপচাপ থাকি বলে তুমি আমাকে দুর্বল ভেবে অনেক কথা শুনিয়েছ। সেই সব কিছু আমি কিছুতেই ভুলতে পারি না। তুমি আমাকে সবসময় বলো আমার নাকি পুরুষত্ব নেই, এটা নিয়ে আমাকে সবসময় খোঁটা দিয়েছ।
তাই আজ আমার এই অবস্থার জন্য শুধুমাত্র তুমিই দায়ী। আসলে রাধার অপমানের জন্য রাধার প্রতি তার ক্ষোভ তৈরি হয়েছিল। ধীরুপতি আরো বলে, তুমি কি ভেবেছিলে ডাক্তারের দেয়া গাছের পাতা আর ওষুধ খেয়ে আমি পুরুষ হয়ে যাব? মাধবীদের বিয়ের রাতে আমি ওদের শব্দ শুনতে পেয়েছিলাম। জানালায় উঁকি দিয়ে দেখি ওরা দুজন ঘনিষ্ঠ হচ্ছে। ওই দিনই বুঝতে পারি আমিও একজন পুরুষ। আমার পুরুষত্ব পরীক্ষা করার জন্য পরদিন আমি মাধবীকে কিডন্যাপ করি। ওকে ঠিক ওর ফুলশয্যা রাতের মতো করেই ধর্ষণ করে আমি প্রমাণ করি আমার মধ্যে কোনো ত্রুটি নেই। মাধবী যাতে কাউকে কিছু বলতে না পারে তাই পরে ওকে খুন করি। এরপর থেকেই আমার আকাঙ্ক্ষা আরো বেড়ে যায়। সদ্য বিবাহিত মেয়েদের থেকে তাদের ফুলশয্যার কথা জেনে নিয়ে তাদেরকে সেভাবেই ধর্ষণ করতাম। আর জানাজানি হওয়ার ভয়ে তাদেরকে খুন করতাম। সবকিছু শুনে রাধার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে থিরুপতিকে অনেক অনুরোধ করে বলে পূজাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু থিরুপতি তাকে কিছুতেই ছাড়বে না। সে রাধাকে সরিয়ে পূজার কাছে যেতে গেলে রাধা তার পা ধরে থিরুপতিকে আটকানোর চেষ্টা করে। থিরুপতি রেগে গিয়ে রাধার মাথায় আঘাত করে তাকে কাদায় ফেলে দেয়। এরপর সে পূজাকে মারতে চলে যায়। এইদিকে রাধার মারা যাওয়া সেই মেয়েগুলোর চেহারা মনে পড়ে। তখনই সে কাদা থেকে উঠে একটা কোদাল হাতে নিয়ে কুয়ায় ঝাঁপিয়ে পড়ে। এক কোপে সে থিরুপতির শরীর থেকে মাথা আলাদা করে দেয়। এরপর নিজের শাড়ি খুলে পূজার গায়ে জড়িয়ে দেয়। এবার থিরুপতির কাটা মাথা হাতে নিয়ে হেঁটে হেঁটে থানায় এসে মাথাটা এসআই এর টেবিলের উপরে রাখে। এই দৃশ্যটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। রাধার থেকে সবকিছু জানতে পেরে পুলিশ গিয়ে কুয়া থেকে থিরুপতির বাকি শরীরটা উদ্ধার করে। আর এটা দেখিয়েই এই মুভির কাহিনী শেষ হয়ে যায়। থিরুপতির যে রোগটা হয়েছিল সেটাকে মেডিকেলের ভাষায় ইনফিরিয়র ইম্পোটেন্সি সিন্ড্রোম বলা হয়। একটা পেইনফুল বিয়ের জন্য রাধা কষ্ট পেয়েছে, রাধার কথায় থিরুপতি কষ্ট পেয়েছে, আর শেষে থিরুপতির কারণে পুরো ওডেলা গ্রামের মানুষদের কাঁদতে হয়েছে। একটা স্টাডিতে দেখা গেছে রাধার মতো মেয়েদের কথায় প্রতি বছর প্রায় 12,000-এর বেশি ছেলে পুরুষত্বহীনতায় ভোগে। এই ছেলেগুলো যাতে রাক্ষসে পরিণত না হয় সেদিকে সাধারণ মানুষকেই খেয়াল রাখতে হবে।